চব্বিশের গণঅভ্যুত্থানে সবার আগে রাজপথে নেমে এসেছিল শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্র সংগঠনগুলো এই আন্দোলনে রেখেছে অবিস্মরণীয় ভূমিকা। কিন্তু নির্বাচনের পর গণতন্ত্রের নবযাত্রায় ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান ও সহযোগিতার সম্পর্ক প্রায় হোঁচট খাচ্ছে। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ছাত্রদলের সহসভাপতি ডক্টর তৌহিদুর রহমান আওয়াল এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন ডাকসুর সাধারণ সম্পাদক এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরাদ। আর সঙ্গে আছি আমি তোফায়েল আহমেদ। তো যেহেতু আমরা এখন আলোচনায় ফরাদ ভাই আপনি আওয়াল ভাই আপনি আছেন, আপনাকে দিয়েই শুরু করি। এই যে জ্বালানি সংকট চলছে, আমরা দেখলাম যে জাতীয় সংসদে একটি বিরল ঘটনা ঘটেছে যে বিরোধী দল এবং সরকারি দল মিলে একটি কমিটি গঠন করা হয়েছে সংকট মোকাবেলায়। তো এই যে আমরা যে সহাবস্থান দেখলাম সংসদে, কিন্তু ঠিক এর বিপরীত চিত্র দেখছি ক্যাম্পাসে। প্রধান বিরোধী দল এবং সরকারি দলের ছাত্র সংগঠনগুলো মুখোমুখি অবস্থানে আছে। এই যে যারা একসময় রাজপথে সহযোগীর ভূমিকায় ছিল বা একজন আরেকজনের পাশে থেকেই স্বৈরাচারকে হটিয়েছে, কিন্তু আজ তাহলে এই অবস্থা কেন? ছাত্র সংগঠনগুলো কি ক্ষমতা রাজনীতিতে মত্ত হয়ে উঠেছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই জায়গায় হচ্ছে সংসদের পার্লামেন্টের যে পিকচারটা, এখানে কিন্তু উদারতার পরিচয় দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার উদারতার কারণে বাংলাদেশে, ইন্ডিয়াতে হয়, পাশের অনেক দেশগুলোতেই হয় যে এরকম সরকারি দল বিরোধী দল মিলে কোনো কমিটি গঠন হয় যে কোনো বিষয়ে, যে উভয় পক্ষের যাতে প্রতিনিধিত্ব থাকে, কেউ যাতে কাকে ব্লেম যাতে না দিতে পারে। যেমন ফ্যাসিস্ট হাসিনা সবসময় একপাক্ষিক সব কিছু, যে তার মধ্যে আর তার পিতার মধ্যে আমিত্ব ভাব ছিল, কিন্তু কখনোই আমাদের নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কখনোই তার মধ্যে আমিত্ব ভাব নেই, তার মধ্যে আমরাত্ব, মানে আমরা সবাই মিলেই হচ্ছে এই দেশ, এই জাতি। তো সংসদ হচ্ছে পুরাটাই দেশের পিকচারটা তুলে ধরে। আর ছাত্র রাজনীতির এই জায়গায় বিষয়টা হয়েছে যে আমরা আসলে অদ্ভুত। আমার ভাই থাকলে আর একটু ভালো হইতো, একটু পরে জয়েন করবেন। এখন আমার ভাই থাকলে অনেক বিষয় আছে যে তাদের অনেকের পরিচয় নিয়ে একটু জটিলতা হয়। এই জটিলতার কারণে আমরা এই বিভ্রান্তিকর সিচুয়েশনের কারণে আমাদের জটিলতা কমে না, আরও দিনকে দিন বাড়তেছে। কারণ কে গুপ্ত, কে সুপ্ত, কে প্রকাশ্য, এগুলো খুব টাফ বিষয় সর্ট আউট করা। কিন্তু সেটাই কি এই বিবাদমান অবস্থার কারণ? আপনি দেখেন যে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না, তো এরকম একটা সিচুয়েশন তারা সবসময় তৈরি করে সব জায়গায়। আপনি দেখেন যে ওইখানে লেখছে ছাত্র রাজনীতি মুক্ত ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, সেই জায়গায় আপনার গুপ্ত রাজনীতি মুক্ত। তাহলে যাদের আতে ঘা লাগছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। আর আপনি ঐতিহাসিকভাবে তাদের রাজনীতির প্যাটার্নটা একটু ভিন্ন। তারা হয় এমন আছে, লজ্জাবতী গাছ যেমন হয় টুপ করে চুপসে যায় আবার হুট করে ফুটে, তো এখন তাদের অনেকটা লজ্জাবতী গাছের মতো তুলনা করা যায়। তারা সুযোগ পেলে চুপসে যায়, সুযোগ পেলে আবার ফ্লাশ করে। তো এখন এ কারণে কি হয়, সাধারণ শিক্ষার্থী নাকি তারা শিবির, এটা সর্ট আউট করা খুব টাফ। আপনি দেখবেন যে 5ই অগাস্ট মানে 24-এর গণ অভ্যুত্থানের পরে 5ই অগাস্ট বিকালেই সবাই আবেগের জায়গা থেকে সারা বাংলাদেশের মানুষ ধাবিত হয়েছিল গণভবনের দিকে। কিন্তু সেই জায়গায় সে সময় তারা গোপনে শিবিররা সব ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী হিসেবে দখল নিয়ে নিছে। এখন তারা তো 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা ওখানে নিজেদেরকে পাওয়ার পার্টি মনে করত, তারা গভর্নমেন্টে আছে, এবং এগুলা বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। যেমন আপনার বিভিন্ন জায়গার এসপি হিসাব করে দেখা গেছে 36টা এসপি ছিল জামাতের, আমাদের ছিল 16টা, আর বাকি সব বিভিন্ন মতাদর্শের। তো সেই জায়গায় আপনি তারা পাওয়ার পার্টির যে ফ্লেভারটা, তারা ওই জায়গা থেকে আসলে চেঞ্জ হইতে পারতেছে না। তারা 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরেও তারা মনে করতেছে যে এখনো তারা পাওয়ার পার্টি। তো এখন এই সাইকোলজিটাই হলো সমস্যা, কারণ তারা যখন ছাত্রদল মনে করছে না তারা এখন পাওয়ারে আছে। ছাত্রদলের কোনো সুযোগই নেই, কারণ আমাদের গার্জিয়ান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি খুব স্ট্রিক্ট। আপনি দেখেন আমাদের শোডাউন কমে গেছে, আমাদের জায়গা থেকে আমাদের মোটরসাইকেল বহন নিয়ে কোথাও যাওয়ার সুযোগ নাই। তো বিষয়গুলোতে আমরা কিন্তু খুবই কন্ট্রোলড ওয়েতে, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে খুব কন্ট্রোলড ওয়েতে মেইনটেন করেন, এবং আমরাও ঠিক উনি যেভাবে গাইড করেন আমরা ঠিক সেইভাবে চলার চেষ্টা করি। তো আমাদের বেসামাল হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, ধন্যবাদ ডক্টর আওয়াল। দর্শক, আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন ডাকসুর সাধারণ সম্পাদক এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস.এম. ফরাদ। এস.এম. ফরাদ, আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে দুই সংগঠন ছাত্রদল এবং ছাত্র শিবির একসময় সহাবস্থান ছিল, রাজপথে একসাথে স্বৈরাচারকে হটিয়েছে। আজ কেন তারা পরস্পর মুখোমুখি অবস্থানে আছে?
আলোচনা করছিলেন ডাক্তার আওয়াল। গত 5টি ছাত্র সংসদ নির্বাচনে, 5টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির। এই যে সাধারণ শিক্ষার্থীরা যে আমানত এবং আস্থা তারা ছাত্র শিবিরের কাছে রেখেছে, তার প্রতিদানে ছাত্র শিবির কি দিয়েছে এই কয়দিনে, যদি একটু বলেন। ছাত্রীরা, শিক্ষার্থীরা আমাদের উপর যে আস্থা রেখেছে, আমাদের জায়গা হচ্ছে অতীতের যে কোনো ধরনের নেতিবাচক প্র্যাকটিসগুলোকে প্রথম না করে দেওয়া। প্রত্যেকটা ক্যাম্পাসে আগের ছাত্র সংসদ নির্বাচনের পরে যেটা হতো, নির্বাচিত প্রতিনিধিরা গ্রুপিং করতেন, করে যে যার গ্রুপ মতো করে মধুর ক্যান্টিন দখল, মিছিল এগুলোই করতেন। আমরা এবারে যেটা করেছি, সকল হল সংসদে যে মতেরই হোক যারা যেসব প্রতিনিধি বিজয়ী হয়েছেন সবাইকে একসাথে ধারণ করে কার্যক্রম পরিচালনা করা। আমরা 3টা জায়গায় ফোকাস রেখেছি। একটা হচ্ছে নেগেটিভ কালচারগুলোকে বাদ দিয়ে পজিটিভ সাংগঠনিক কালচার বা পলিটিক্যাল কালচারটা জারি রাখা, সাথে সাথে ইউনিভার্সিটির যেখানে যেখানে অ্যাডভোকেসি করে আদায় করে নেওয়ার জায়গা আছে সেই ব্যাপারগুলো আদায় করা। যেমন আমরা যেমন মাতৃত্বকালীন ছুটির কথা বলেন, এখন সিট নিয়ে আমরা চেষ্টা করছি সিট পলিসি ফাইনাল করা, এ ধরনের অনেকগুলো ব্যাপার। আর এর বাইরে আরেকটা ব্যাপার আমরা চিন্তা করছি, বাইরের রিসোর্সকে মোবিলাইজ করে আমাদের ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে এম্পাওয়ার করা, এঙ্গেজ করা। যেমন ধরেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনোই একটা ফিমেলদের জন্য জিমনেশিয়াম ছিল না, যেখানে ফিমেল আমাদের বোনেরা ফিজিক্যাল এক্সারসাইজ করবে। আমরা বাইরে স্পন্সর আনার চেষ্টা করছি। গত 60-70 বছর ধরে বিশ্ববিদ্যালয় সেন্টারের মধ্যে হাত দেওয়া হয় নাই, একটু সংস্কার করা নাই, সেই জায়গায় আমরা চেষ্টা করেছি যে কোনো মূল্যে এটা রিকভার করা, এটাকে চেঞ্জ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আমরা শান্ত রাখতে পারলাম না কেন? সম্প্রতি অশান্ত হয়ে গেল কেন? আপনি অশান্তের যত জায়গায়, সব জায়গায় কমন একটা প্যাটার্ন দেখবেন। প্যাটার্নটা কি? আমরা তো সংবিধান পড়লে দেখি সংবিধান আমাদেরকে মিছিলের অধিকার দেয়, আবার আইনের আশ্রয় নেওয়ার অধিকার দেয়। কিন্তু বিপরীতে গত নির্বাচনের পর থেকে আমরা দেখছি ঈশ্বরদীতে, পাবনার ঈশ্বরদীতে শিবির মিছিল করছে। মিছিলটা প্রি অ্যানাউন্সড মিছিল, মিডিয়া ইনফর্ম, প্রশাসন ইনফর্ম, ছাত্রদের কোনো পূর্বঘোষিত কর্মসূচি ছিল না। দেখলাম ওইখানে ককটেল মারা হলো, আক্রমণ করা হলো। অর্থাৎ আরেকজনের পলিটিক্যাল রাইটসকে আপনি হরণ করছেন। চট্টগ্রাম সিটি কলেজে শিবির ব্যানার ফেস্টুন টাঙালো তাদের দাওয়াতি দশক উপলক্ষে, রাতের বেলা সেগুলো খুলে ফেলে দেওয়া হলো। কেন খুলে ফেলে দেওয়া হলো? এটার অভিযোগ দিতে অধ্যক্ষ বরাবর গেলে ছাত্র শিবির প্রতিনিধিরা। কেন অভিযোগ দিলেন? তার জন্য অ্যাটাক করা হলো, 1 দফা 2 দফা 3 দফা। অ্যাটাকের পরে আমরা জানি ধরনের কিছু হলে ডেমোক্রেটিক প্র্যাকটিস হলে সংবিধান যেটা আমাদেরকে অধিকার দেয় সেটি হচ্ছে আমরা মিছিল করব, প্রতিবাদ জানাবো। হ্যাঁ, আমরা মিছিল করতে গেলাম, 4টায় মিছিলে ঘোষণা দিলাম, সেখানে আপনি রামদা দিয়ে আক্রমণ করলেন। ঠিক সেম ভাবে শিকার হয়েছেন বিভিন্ন জায়গায়, ঠিক প্যাটার্ন সেম। দেখেন ঢাকা ইউনিভার্সিটি যেটা হয়েছে, আমাদের এক শিক্ষার্থীর নামে একটা ফটো কার্ড ছড়ানো হলো, ভুয়া ফটো কার্ড। শিক্ষার্থীর সাথে সাথে ক্লিয়ার করলেন যে এটা আমার পোস্ট না, আমার এটা দেখে পোস্টেই হয় নাই। তারপর উচিত কি? আপনি যদি আসলেই আইনের প্রতি শ্রদ্ধা দেন, শ্রদ্ধা প্রকাশ, আপনার উচিত হচ্ছে পুলিশকে ইনফর্ম করা। পুলিশ তার আইডি ডিজিটাল ফরেন্সিকে যাবে এবং দিবে, ফাইন্ড আউট করবে, বিচার করবে। অথচ এই শিক্ষার্থী নিজে থানা গিয়ে বললো আমার আইডি ডিজিটাল ফরেন্সিকে দেন, সলভ করেন, এবং আমার যে প্রাণনাশের হুমকি দিচ্ছে, কোপাবো, মারে ফেলবো, কাটে ফেলবো, এগুলো একটু ব্যবস্থা নেন। পুলিশ কি করলো? থানায় ছাত্রদলকে আমন্ত্রণ জানালো, জানায় জিডিটি তো নিলই না, তার আইডি ফরেন্সিকে দিলই না, ফরেন্সিকে দিলে ধরা পড়বে যে এই পোস্টে দেয় নাই, আমন্ত্রণ জানান। তার উপর মব করা হলো, তার আশেপাশে যারা ছিল তাদের উপর আক্রমণ করা হলো, সারা রাত তাকে থানা আটকে রাখা হলো। আবার সাংবাদিক যখন নিউজ করতে গেল তাদের উপর দেখলাম আক্রমণ হলো। আমার ইস্যু হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি সেখানে গেল জিডি নিচ্ছে কিনা এটা চেক দেওয়ার জন্য, এই আইডি ডিজিটাল ফরেন্সিকে দিয়ে সেই পোস্টটা করেছে কিনা এটা ভেরিফাই করার জন্য। এই জন্যই মোসাদ্দিক জুবাইরা গিয়েছিল, তাদের উপর সেখানে আক্রমণ করা হলো। সামগ্রিকভাবে এই যে মানে আপনি একেবারে বেসামাল হয়ে যাওয়া প্রত্যেকটা জায়গায়, বা আরেকজনের অধিকার হরণ করা, এটা তো ডেমোক্রেটিক। 12 ফেব্রুয়ারি পরে এটা হয়েছে? জি, 12 ফেব্রুয়ারি হ্যাঁ, 12 ফেব্রুয়ারি পরে আরেকজনের পূর্ব ঘোষিত প্রোগ্রামে আপনি তো যাইতে পারেন না, আপনার প্রোগ্রাম ছিল না। ধন্যবাদ এস এম ফরহাদ। আপনি যখন ছিলেন না তখন বলছিলেন, তো উনি ডক্টর আওয়াল আশা করছিল যে ফরহাদ ভাই আসার পরে সে বলবে। ডক্টর ফরহাদ, মানে যেটা বলছিলাম যে ক্ষমতার রাজনীতিতে মত্ত হয়ে গেছে কিনা, মানে যে অভিযোগ আপনাদের বিরুদ্ধে এস এম ফরহাদ করলেন, ঈশ্বরদী সরকারি উত্তর আছে আপনার কাছে? ঈশ্বরদী সরকারি কলেজের যে বিষয়টা, সেই জায়গার হচ্ছে আপনার সূচনা কিন্তু প্রোগ্রাম ছাত্রদল আগের দিন আগে অ্যানাউন্স করেছে। সেই জায়গায় শিবির মানে গায়ে মানে না আপনি মোড়ল, কারণ তাদের এমপিটা হইলো, ঈশ্বরদীর এমপিটা হইলো তাদের। তো এজন্য তারা হুট করে এখানে আবির্ভূত হয়েছে কোথা থেকে, তাদের ওই সময়ই প্রোগ্রাম করতে হবে। তো সেই জায়গায় আমরা আপনি বিভিন্ন ভিডিও, আপনার এখন টিভিতে মনে হয় ভিডিও আছে, সেইখানে তারা নারায়ে তাকবীর বলে তারা ওখানে ঈশ্বরদীতে আমাদের ছাত্রদলের ছেলেরা একটা ছোট্ট একটা জায়গায় বসে, ওইটা অফিস ওইরকম কোনো কিছু না, সেই জায়গায় তারা হামলা করছে এবং সশস্ত্র হামলা। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা শিবিরের সভাপতি সজীব হাসান, সাধারণ সম্পাদক রিফাত, কলেজ সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, রায়হান, নাইম মন্ডল, সবে নামগুলো বলতেছি তার সুবিধা হবে। আর কিছু পাশের জায়গা থেকে, তারা তো হইলো কি একটা জায়গায় প্রোগ্রাম করলে বিভিন্ন জায়গা থেকে লোকজন হায়ার করে নিয়ে আসে, তাদের এটা অতীত অভ্যাস আছে। তো সেই জায়গায় হায়ার
হায়ার করা যখন লোকগুলাকে নিয়ে আসছে, নাটোরের লোকও আছে এই জায়গায়, ওই যারা শনাক্ত করছে ওখানে মামলা যে হয়েছে তারা যে সর্ট আউট করতেছে, তো ওইখানে পাশের ডিস্ট্রিক্ট থেকে লোক পাওয়া গেছে। আবার সেটা তো আনা অন্যায় না নিশ্চয়ই। না একটা জায়গায় কি আপনার প্রোগ্রাম থাকলে, ঈশ্বরদী সরকারি কলেজের প্রোগ্রাম হলে অবশ্য তারা ছোট সংগঠন হইলে তাদের দেউলিয়ত্ব থাকবে, গুপ্ত ভাব থাকবে, তাহলে বাকি জেলা থেকে তখন লোক আনার দরকার হবে, এটা খুবই স্বাভাবিক বিষয়। তো সেই জায়গায় তারা আবার এক ছেলের বাবা আবার অ্যাটেন্ড করছে, জামাত নেতা, তা সেও এখানে উপস্থিত পাওয়া গেছে। ওইখানে হচ্ছে ঈশ্বরদী পূর্ব সভাপতি আম্মার হোসেন, তারপর 8 নম্বর ওয়ার্ডে সিয়াম ও তার পিতা আব্দুর রাজ্জাক, জামাত নেতা, সে ওই জায়গায় উপস্থিত ছিল। তো এখন হলো কি যে এখন পুত্রকে সেভ করার জন্য যদি পিতাও যায় বা পুত্রের সাথে অ্যাটাক করতে পিতাও যায়, তো একটা অদ্ভুত বিষয়। তো এই জায়গায় হলো আমাদের ওখানে ছাত্রদলের সভাপতি, পার্থিব সাংগঠনিক সম্পাদক জিয়া সহ ঘটনাটা সবাই জানে, কিন্তু কথা হচ্ছে যে কেন মানে অভিযোগটা দেখা যাচ্ছে উভয়েরই একই রকম, মানে আমি তো আপনাকে বললামই 5ই আগস্ট যখন সাধারণ মানুষজন গণভবনের দিকে যাচ্ছে আবেগের জায়গা থেকে, সেই সময় তারা হলো বিভিন্ন হলে অবস্থান নিয়ে নিছে। তো হলে অবস্থান নেওয়ার কারণে তারা তো সাধারণ শিক্ষার্থীর লেবাসে নিয়েছে। এখন মূল ঘটনাটা হলো তারা তো নিজেরা ওই ফ্লেভার থেকে বের হইতে পারতেছে না, তারা নিজেদেরকে সবসময় মনে করে আমরা ক্ষমতাসীন দল, এই জায়গা থেকে সমস্যাগুলো হচ্ছে। ক্ষমতাসীন তো আপনারা আছেন, আপনারা আমরা ফিল করতে পারি না ক্ষমতাসীন, আমাদের তো কোনো কিছু পরিবর্তন হয় নাই, আমাদের কোনো কিছু, আমরা আগেও ছিলাম সহসভাপতি, একটা সময় ক্যাম্পাসে যেতে পারতেন না, এখন তো যেতে পারছেন। এখন আগে আমাদের মনে হইতো আমরা অনেকটা এই সমাজের অচ্ছুত ছিলাম, কারণ লীগ এমন ভাবে পরিবেশ তৈরি করতো। আজকে আমাদের ভাইরা তো পাশাপাশি প্রত্যেকটা ক্যাম্পাসে তারা যাচ্ছে, সব জায়গায় অবাধে ঘোরাফেরা করতেছে। অবশ্য ভাইদের বিষয় হলো আগে ছাত্রলীগ করে তারা অবাধে ঘোরাফেরা করতো, ছাত্র শিবির করে অবাধে ঘোরাফেরা করে, এই হলো পার্থক্য। কিন্তু আমাদের পার্থক্য হয়েছে যে আমরা তখন চলাফেরায় বাইন্ডিংস সব দিয়ে রেখেছিল ছাত্রলীগ, কিন্তু আমাদের এখন আমরা মোটামুটি স্বাধীনভাবে ক্যাম্পাসে যেতে পারি। ধন্যবাদ। এস এম ফরহাদ, সাইবার স্পেসে নিয়ন্ত্রণ নিয়ে এক ধরনের মানে পাল্লাপাল্লি প্রতিযোগিতা দেখা যায়। এই যে সাইবার স্পেসে যারা কুরুচিপূর্ণ এবং অসত্য তথ্য মানে প্রচার করেন যেসব অ্যাক্টিভিস্ট বা বট বাহিনী, এরা আসলে কারা? মানে ছাত্র দল এবং ছাত্র শিবির উভয় থেকেই তারা মানে দূরে, দাবি তো আসলে সেরকমই। আপনি আমাকে সময় দিলে নিশ্চয়ই আমি একটু বলবো যদি সময় দেন, তবে 10 সেকেন্ডের সময় নিচ্ছি ওনার একটু একটা রিপ্লাই দেওয়ার জন্য। সেটা ঈশ্বরদী কলেজের প্রোগ্রাম ছিল না, সেটা পাবনা শাখার, জেলা শাখার প্রোগ্রাম ছিল। নাম্বার 2, এই ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচি সেখানে ছিল না। আমি আপনাদের সেসব শাখার এবং মিডিয়ার চেক করেছি, সবকিছু চেক করেছি, চেক করেই বলছি ওইখানকার স্থানীয় ছাত্রদল শাখার পূর্ব ঘোষিত কর্মসূচি সেই রোডে সেখানে কোনো কর্মসূচি ছিল না, বরং ছাত্র শিবিরের সকল জেলায় সারা দেশে যে কর্মসূচি ছিল সেটার ধারাবাহিকতায় পাবনাতেও প্রোগ্রাম ছিল। তো সেখানে আক্রমণ হলো। যাই হোক, ভাই বলছেন, আমি একটু সাইবার স্পেসের আলাবাসী। গতকালকে একটা ঘটনা আপনারা দেখছেন, এরকম একটা টেলিভিশন প্রোগ্রামে আমাদের ছাত্রদলের নেতা, আমার প্রিয় বড় ভাই আবিদ ভাই হচ্ছে বেশ আলাপ করলেন আর কি। সেখানে মোটামুটি উনি ফেসবুকে টকশোতে আসার আগে আমাকে একটু টাইম দিবেন, যেহেতু এটা বড় প্রশ্ন। না, আমাদের ব্রেকেও যেতে হবে, আমরা আবারও আলোচনা করব, আপনি শুরু করেন। এটা 2 মিনিট দিলে হবে আশা করি। তো উনি মোটামুটি ফেসবুকে ঘোষণা দিয়ে আসছেন, প্রিয় বাংলাদেশ, আজকে টকশোতে যাচ্ছি, অনেক কিছু ফাঁস করব। তো আমি ভাবছি বেশ ভালো কিছু হবে। তো টকশোতে এসেও প্রিয় বাংলাদেশ দিয়ে শুরু করছেন। তো সেখানে উনি মোটামুটি আমরা একটু গল্পে যাই। একটা গল্প, ওই যে ছোটোবেলায় যখন আমরা ওই লঞ্চে উঠতাম বা বিভিন্ন বাজারে যেতাম, কিছু ভেলকি বাজ আসতো, এসে হচ্ছে কিছু ডিম, আমি ডিম মুখে নিচ্ছি বলে ডিম মুখে নিত, বলে যে আমি ডিমটা খেয়ে ফেলছি। একটু পরে বাচ্চা বের করতেছি বলে মুখ থেকে বাচ্চা বের করতো, বের করে এই দেখেন বাচ্চা বের করছে, সবাই হাততালি দিত, মাশাআল্লাহ, সে অনেক কিছু জানে, যে ডিম মুখে দিয়ে আবার বাচ্চা বের করছে। একটু পরে আবার মলম বিক্রি করে, যে এটা ব্যথার মলম, এটা নেন, সব ব্যথা সেরে যাবে, সবাই এটা কেনা শুরু করে। তো এখানে আসি, তো তিনি শুরু করলেন মোটামুটি উনি হচ্ছে ফাঁস করবেন কে কি পেজ চালান। এখানে 3টা আউটপুট উনি দেখাইছেন। একটা হচ্ছে তিনি দেখাইলেন যে ডিও ইনসাইডার নামক পেজ ফয়সাল চালায়, তারপরে সে অনেক গুজব ছড়াইছে, এটা একটা আউটপুট। দ্বিতীয়, আচ্ছা আমি একটা আউটপুট ধরে আসি। তো উনি, আমি অবাক হইলাম, উনি খুব ভাবসাব নিয়ে বলতেছেন যে ডিও ইনসাইডার পেজের উনি অ্যাডমিনকে বের করে ফেলছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালের 18 জুলাই ডিও ইনসাইডার পেজের যে অ্যাডমিন, আমি আজকে চেক করে দেখলাম, সে নিজেই পেজে লাইভে আসছিল তখন। এটা হচ্ছে লাইভ, এই লাইভের উনি নিজেই তার পরিচয় দিয়েছে এবং তাকে খোঁজ নিলাম, সে বহুবার এই পেজে সে চালায়, বারবার সে পরিচয় দিয়েছে এই পেজটা আমি চালাই। তো যে ব্যক্তি নিজে পেজ চালায়, লাইব্রেরি তার উপর বর্তায়, সে কিন্তু লাইব্রেরিটি মাথায় নিয়ে চালায় সে বারবার। এরা এমন না যে হুট করে আপনি বিশাল কিছু বের করে ফেলছেন। তারপরে দেখানো হলো আরেকটা আউটপুট, যে সে আরও 2টা পেজ চালায়, একটা হচ্ছে আস্থা বাজার, আরেকটা হচ্ছে আপনার ডেইলি ইতিহাদ। আস্থা বাজার হচ্ছে এটা, এই পেজটা তার পেজে, সে দেখালো যে এগুলো বট পেজ ঘাটলাম, এই পেজে জীবনে সে পোস্ট দেয় নাই। এই আস্থা বাজারটা সে একটা অনলাইন বিজনেস শুরু করছিল, পরে আর করে নাই। তো এগুলো তার বট পেজ হিসাবে দেখানো হলো। ডিও ইনসাইডার পেজে আমি আলাপে একটু পর আসতেছি কী করলো না করলো। তো
দেখানো হলো যে এটা বটের একটা কারখানা, এরকম একটা অবস্থা। তারপরে উনি সুইচ করে জাপের অনেকগুলো পেজের নাম বললো, এই দাবি কণ্ঠস্বর অনেকগুলো পেজের নাম বুঝাইলো যে ফয়সাল এই পেজগুলো চালে, এখানে সব গুজব তার। তো রিয়েলিটিতে আসি, তো আপনি খুব ভেলকি মেরে যে হচ্ছে একজনের নাম একটা দেখায়, একজনের অ্যাডমিন দেখাবেন, দেখায় সব পেজ তার উপর চাপাই দিবেন, এটা খুব অন্যরকম ব্যাপার আর কি। আমি ডিএন সেটার আসি, এই যে ডিএন সেটার এটা একটা পেজ, আচ্ছা এটা আরেকটা মানে page। আমি শেষ করি, এটা আরেকটা পেজ, আমাকে 1 মিনিট সময় দিবেন জাস্ট। এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, এটা আরেকটা পেজ, একটা হিস্ট্রি দেখাই, আমি সবগুলো দেখাচ্ছি না। পেজের আগের নাম ছিল জিয়া পলিটিক্যাল ইনফরমেশন হাব, এরপর এক্সপোজড ভয়েস, এরপর এক্সপোজড ভয়েস সর্বশেষ নাম হলো ডিএন সেটার। বহু পেজ ডিএন সেটার নামে আছে। এখন আমি কয়েকটা পোস্ট আপনারা দেখাই, এই যে সাদিক বাইরে নিয়ে একটা মেয়ের নামে হচ্ছে একটা গুজব ডিএন সেটার পেজ থেকে ছড়াইলো, আরেকটা পেজ থেকে হচ্ছে আরও সাদিক বাইকে নিয়ে ছড়াইলো, এটা সর্বমিত্র শুধুমাত্র ছাত্রী সংস্থার নেত্রীরাই আমাকে শান্ত করতে পারে, সর্বমিত্র কোট করে বলতেছে, ছাত্রী সংস্থাকে ডিহিউম্যানাইজ করে। আরেকটা ডিএন সেটার যে জামাতের আমিরকে নিয়ে লিখছে, তারপরে এটা হচ্ছে জুমাকে নিয়ে খুব বাজে ল্যাঙ্গুয়েজে জুমাকে নিয়ে লিখছে, এটাও ডিএন সাইডার যে হচ্ছে জুমাকে নিয়ে লিখছে। এটা হচ্ছে আমাদের সিপিকে নিয়ে লিখছে যে হেটার্সটা বলবে সাধন চৌধুরী একজন গডফাদার, উনি আসলে একজন ফেরেস্তা। আমি ফিনিশ করছি। এভাবে অনেকগুলো পোস্ট। তাহলে রিয়েলিটি কি? রিয়েলিটি হইলো আপনি ফয়সালকে কোট করে ডিএন সাইডার মেইন পেজ যেটা সে চালায় সেটা সার্টিফাই করবেন, তারপর আপনি আর 10টা পেজ খুলবেন, একটা শিবিরের বিপক্ষে, একটা বামের বিপক্ষে, একটা ছাত্রশক্তির বিপক্ষে, একটা তমুকের বিপক্ষে, একটা হুজুরদের বিপক্ষে, সবার বিপক্ষে আলাদা পেজ চালাবেন, সব দায় চাপাবেন কার উপরে? ব্যক্তি ফয়সালের উপরে। এখন তো অপতথ্যের বিশাল ভান্ডার দেখা আমি যাচ্ছে। আমি 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 আমাকে 30 সেকেন্ড সময় দিবেন। আবিদ ভাই কালকে কিছু উদাহরণ দিছে যে হচ্ছে ডিএনসির কি মানে ফয়সাল কি গুজব ছড়াইছে, তার মধ্যে উল্টাপাল্টা অনেকগুলো ছড়াই, তার মধ্যে কিছু জিনিস ফয়সাল আসলে দিছে যেগুলো উনি অ্যাড করছে। তার মধ্যে এটা একটা যে তারেক রহমান নেতা বাংলাদেশের নয়, তুমি তারেক রহমান নেতা বাংলাদেশের নয়, বিশ্বে আছে কিনা সন্দেহ আছে, এটা উনি বলছেন আমরা গুজব ছড়াইছি। তো মানে সরি মানে ফয়সাল গুজব ছড়াইছে, তার মানে আসল ভিডিও আছে প্রত্যেকটা, মানে যে কটা ওরা কোট করে দেখাইছে যে আবিদুর রহমান বিষয়কে কোট করে বলছিল যে জামাত শিবির যাতে আমার জানাজা উপস্থিত না হয়, সংগঠনকে নিশ্চিত করতে হবে। এটাই আমরা দেখলাম। আমি আরো অনেকগুলো ব্যাপার বলি। বিরতিতে তাহলে এখানে বাকি আলোচনা করি, বিরতিতে যাব আর 20 সেকেন্ড দেবেন। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে ওর যে ব্যাপারগুলো ও ছড়াইছে, আচ্ছা এখানে যদি গুজব থাকে ওর বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেবেন, এটা আমি আপনাকে কোঅপারেট করবো। কিন্তু আপনি আরো 5টা পেজ খুলে 10টা পেজ খুলে সেটা তার উপর চাপাই দিবেন, এটা কিন্তু খাবে না মানুষজন। ওই যে ডিম মুখে দিয়ে বাচ্চাদের পর হাতে তালি দেবে, আর এরপর হচ্ছে আপনি ওই মলম বিক্রি করবেন, সবাই নিয়ে ফেলবে, এটা ঠিক না। তো আমাকে টাইম 30 সেকেন্ড আমরা এসে বাকি আলোচনা করি। আমাদের বিরতি নেওয়ার সময় হচ্ছে, আমাদের আরো অনেক কিছু আছে। ধন্যবাদ এস এম ফরহাদ। দর্শক, আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরে আসছে একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। এস এম ফরহাদ, আপনি যেই তথ্যপাত্রগুলো দিয়েছেন আমরা বুঝতে পেরেছি, আমাদের দর্শকও সেই তথ্য পেয়েছে। আমার একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে জুবায়ের, মোসাদ্দিক, সর্বমিত্র, আম্মার, জুমা, এরা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে নির্বাচিত হয়ে এসছে ছাত্র সংসদগুলোতে, এরা কেউই সরাসরি শিবিরের প্যানেল থেকে না, জুমা শিবিরের প্যানেল থেকে, বাকিরা অন্য প্ল্যাটফর্ম থেকে ছাত্র সংসদে এসছে। এরা অত্যন্ত ভোকাল যার যার ক্যাম্পাসে, এদের অনেক কর্মকাণ্ড অনেকে বলে নট সো ডিসেন্ট। এই ধরনের এই ব্যক্তিত্বগুলো শিবিরের অনেক আদর্শের সাথে তাদের মিল খুঁজে পাওয়া যায়। এরা কারা? এরা কি শিবিরের সমমনা, না শিবিরের বি টিম বা সি টিমের লোক? একটু বলবেন। এদের শিবিরের সাথে অনেকের অনেক কিছু মিলবে, যেমন আমাদের ছাত্রদের সাথে বেশি মিলে মাঝে মাঝে, কারণ গত 15 বছর একসাথে আন্দোলন করছি না, তো নিয়োজিত এরকম হয়তো দল, ছাত্র দল, শিবির, বিএনপি, জামাত, এভাবে তো নিয়োজিত, মিলতো না। তো অনেক কিছু মিলবে, ভালো কিছুর যদি মেলে এটা আমরা পজিটিভলি দেখি, আর খারাপ কিছুর মেলাটা আমি ভালো দেখি না আর কি। তো খারাপ কিছু মিললে জিজ্ঞেস করবেন যেটা কেন মিলছে, আর ভালো কিছুর মিললে উইশ করবেন, সে যেই হোক না কেন। আর সাধারণত আমাদের যারাই প্যানেলে জিতেছে কেন, প্যানেলের বাইরে জয়ী হয়েছে, হলে, বাইরে, এখানে ওখানে, প্রত্যেক সাথে একসাথে কাজ করাটা আমাদের জায়গা। তাদের ভুল হইলে আমরা কোঅপারেট করবো যে ভুলটা যাতে শুধরে চলে আসে, ভালো কিছু হলে তাকে আমরা প্রমোট করার চেষ্টা করবো, এটা কমন জায়গা আর কি। তো কোনো ব্যক্তি ইন্ডিভিজুয়াল বলার কিছু নাই। আমাদের সর্বমিত্রকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমাদের প্যানেলে জয়ী হওয়া, বা আরও কয়েকজনকে নিয়ে বিতর্ক হয়েছে। তো বিতর্ক হইতে পারে, প্রশ্ন আসতে পারে, তিনি রং করলে শুধরে যাবেন এটা প্রত্যাশা, তিনি ভালো করলেন ইমপ্রুভ করবেন এটা প্রত্যাশা। তো কিন্তু মানে ছাত্র শিবিরকে যেটা মানে অভিযুক্ত করা হয় যে তারা বিভিন্ন ফ্রন্টে মানে রাজনীতি করে, তাদের মূল ফ্রন্ট ছাড়াও বিভিন্নভাবে তারা রাজনীতিতে সক্রিয়। আমার মনে হয় না যে কোনো দল বিভিন্ন ফ্রন্টে গেলে দলের বেনিফিট হয় কিনা, যদি হয় দল করবে।
বরং ওই মেইন দলটা কাজ করে যদি বেনিফিটেড পায়, এখানে আর অন্য ফ্রন্টে খেলবে কেন? আমি ওটা হিসেব পাই না। যদি এমন হচ্ছে ছাত্র শিবির নিজের রাজনীতি ব্যানিশ করে দিয়েছে, বাই নেম আর ডাকসুতে অংশগ্রহণ করতেছে না, তাইলে অন্য গেম খেলতে, তাইলে এভাবে মিলাইতে পারতেন। আর দুইটা একসাথে হয় কীভাবে, যে আপনি নিজের প্রার্থীও দিলেন, নিজেরটাও জিতবে, অন্যটাও জিতবে, একসাথে দুইটা গেম পাবলিকলি কীভাবে হয় আমি জানি না। পাবলিক পলিটিক্স ফাংশন করে কিনা, যারা এটা নিয়ে স্টাডি করে তারা ভালো বলতে পারবে। তবে কেউ কনসার্ন দিলে দিতে পারে, আমরা অন্যদের কনসার্ন নিয়ে তো ভালো। আপনি আমাকে যদি একটু 1 মিনিট সময় দেন, আমি আগের যে আলাপে খুব বেশি সময় নেই, আপনি শেষ করতে পারেন, ঠিক আছে? 30 সেকেন্ড সময় দেবো। কেন? তখন উনি জাস্ট কিছু পেজের নাম বলে আমাদের উপর চাপাই দিল, তার মধ্যে একটা পেজ ঢাবি কণ্ঠস্বর। অথচ তারা কাঠের কেল্লা, মগবাজার, রৌমারি, ক্রিমিনাল অফ বাকশাল, ডেইলি ডাকসু, আমার ডাকসু কণ্ঠস্বর, এই পেজগুলো তারা চালায়। মাঝখানে যেটা হয়েছে, আমাদের আইডি সম্পাদক বান্নাকে নিয়ে ইন্টারলিঙ্ক করে দেওয়া হলো, বান্নাগুলো এগুলো করে। আমি এখানে বলতে পারি, বান্না যদি কোনো পেজে কোনোভাবে যদি ছাত্র দলের বিরুদ্ধে বা আবিদ ভাইয়ের বিরুদ্ধে কারোর বিরুদ্ধে অপপ্রচার করে, আবিদ ভাই আইনি অ্যাকশন নিক, আমি ওখানে কোঅপারেট করবো। কিন্তু একটা সাথে জাম মেরে সব মিক্স করে কারোর উপর দায় চাপাই দেওয়া, এইটা মানে খুব খুব একটা বাজে ব্যাপার হয়। কিন্তু আরেকটা জায়গায় আবিদ ভাই খুব ভাবসাব নিয়ে ভিডিও দেখাইলেন যে এই হইলো না হইলো, কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ক্রাইম করছেন তিনি, যে তিনি নিজের ফোনে বা আরেকটা ফোনে ওর আইডির অ্যাক্সেস নিছে, আইডি হ্যাক করছে। এটা কিন্তু ফয়সালের ফোন চেক করছে, বিষয়টা এমন না, ও আইফোন জীবনে জানে না, ওটা ওর আইফোন না। তো আরেকটা ফোনে তার অজান্তে অবৈধভাবে তার আইডিতে অ্যাক্সেস নিলেন, নিয়ে ভিডিও করলেন, ভাবসাব নিয়ে দেখালেন যে এমন কিছু উন্মোচন করছেন যেটা সে 2024 সালের জুলাইয়ে লাইভে এসে তার ক্ষমতার অপব্যবহার করে। তো এটা ক্ষমতার অপব্যবহার বলবো না, এটা সরাসরি ক্রাইম। এটা একটা ক্রাইম যে আরেকজনের এরকম অনুমতি ছাড়া আরেকজনের ডিভাইসে ফুললি কন্ট্রোল নিয়ে নেওয়া, অ্যাক্সেস নিয়ে নেওয়া। এটা কীভাবে করছেন আমি জানি না। মাঝখানে যেটা হয়েছে ভাই, আজকে সারাদিন ধরে সারা দুনিয়া ভুলে গেল দুনিয়াতে কি চলতেছে, বাংলাদেশে কি চলতেছে, সবাই 2 পেজ নিয়ে ব্যস্ত। মানুষ ভুলেই গেল যে হচ্ছে বিএনপি গত এই কদিনে 273টা খুন করছে, গত এই 5 আগস্টের পর থেকে বিএনপির লোকজন 81টা ধর্ষণ করছে, 366টা চাঁদাবাজির কেস হয়েছে, পত্রিকায় এগুলো পাবলিশ, আমি কাউন্ট যেগুলো করতেছি, 596টা হামলার ঘটনা ঘটছে, 97টা লুটপাট, 94টা হচ্ছে এরকম ক্যাম্পাসে হামলা হয়েছে। শুধু গত 1 মাসে, লাস্ট 1 মাসে ডাটা বলে, গত 1 মাসে 22টা খুন, 6টা ধর্ষণ, 28টা চাঁদাবাজি, 80টা হামলা, 16টা হচ্ছে ডাকাতি আর 6টা ক্যাম্পাসে হামলা। এই সব ভুলে গিয়ে মানুষ ব্যস্ত থাকলো 2টা পেজ যেগুলো বীরত্বপূর্ণ আলাপ, আসলে এখানে কিছুই না। আমি একটু আগে দেখাইলাম যে আরো কত কত পেজ তারা চালায়, অথচ এই নামেই চালায়, এর বিরুদ্ধে লেখে আর ব্যক্তির বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, অথচ ব্যক্তি ওই পেজ নিজে আগে পরিচয় দিয়ে বসছে। মাঝখানে সবাই হাততালি দিল, ওই যে বাচ্চা ফোটানোর মুখ থেকে ডিম দিয়ে বাচ্চা ফোটানোর বেলকে বাজিতে পাগল হয়ে গেল। অথচ এই যে কাঠের কেল্লা আমাদের ছাত্রদের ভাইরা চালায়, এই যে কাঠের কেল্লা, দেখেন এগুলো কি গুজব, কোন লেভেলের গুজব। আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি, অশ্লীল এবং জাস্ট এটা একটু দেখবেন এগুলো কি ল্যাঙ্গুয়েজ। তো আমি জানি না আবিদ ভাইরা এতটা মানে একে তো আরেকজনের আইডিতে অ্যাক্সেস নিছেন, আবার আরেকজনের ব্যাপারে মিথ্যা জিনিস চাপাই দিলেন। আমি জাস্ট অনুরোধ করবো ভাইদের প্রতি, যদি অনুরোধ সেটা হচ্ছে শিবিরের যে কেউ যে কোনো লেভেলে যদি ক্রাইম করে, কোনো অপবাদ দেয়, অন্যকে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন দিবেন, আমি আপনাকে কোঅপারেট করবো। কিন্তু আরেকটা পেজ, আরেকটা জিনিস, আরেকজন এডিট করা জিনিস তার উপর চাপাই দেওয়াটা খুব অন্যায় হয়। এই অন্যায়টা করলে ভাবা পাওয়া গেলে পার্মানেন্টলি কিছু হয়। সাইবার স্পেসে এই যে আক্রমণ, অনেক তথ্যপাত্র এস এম ফরহাদ উপস্থাপন করলেন। ডক্টর আওয়াল, আপনারা মানে যে অভিযোগের তীর, যে মানে এই যে এই এক নামে একাধিক পেজ চালিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করা, এটার জন্য আপনি এর কি উত্তর আসলে? আচ্ছা, এটার জন্য আব্দুল কাদের আমাদের বাক্সাসের হচ্ছে মানে সাবেক আহ্বায়ক, ইলেকশন করছে, ভিপি ইলেকশন করছে, তার অল্প একটু দেখাই। আমি প্রিন্ট করার টাইম পাই নাই, আমার ভাইয়ের অনেক টাইম ছিল, এই জন্য আমি প্রিন্ট করার টাইম পাই নাই। শুরুতেই লিখছে যে এখানে জাস্ট এই যে ছবিটা, এটা হলো এই যে সাদিক কায়েমের সাথে বান্না, এটা কিন্তু নিরপেক্ষ, মানে আব্দুল কাদের, নট আমাদের কেউ না, আব্দুল কাদের এই জায়গা থেকে দিয়েছে। এখানে উল্লেখ করছে সাদিক কায়েমের সাথে অট্টহাসিতে মশগুল ছেলেটার নাম হাসানুল বান্না, ঢাবি শিবিরের বর্তমান ইয়েতে আইটি সম্পাদক হিসেবে তার কাজ হচ্ছে ডিউ ইনসাইডার, ডাকসু মিম পোস্টিং, ডিপার্টমেন্ট অফ এক্সপোজ, রাজনৈতিক মিম সমগ্র সহ একাধিক পেজ থেকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হনন করা, নারীদেরকে অনলাইনে বুলিং করে জীবন অতিষ্ঠ করে তোলা, এসব করে রাজনীতিতে নারীদেরকে নিরুৎসাহিত করা। এটা তাদের আসলে যারা আছে তাদের সর্বোচ্চ নেতা জামাতের আমির সাহেবও ইলেকশনের আগে উনি বলেছিলেন যে যারা কর্মজীবী নারীরা, এক্স অ্যাকাউন্টে হ্যাকিংয়ের বিষয়টা আমি পরে আসতেছি, যে সে জায়গায় বলেছিলেন যারা কর্মজীবী নারী তারা বেশ্যাপতিতার মধ্যে তুলনা করেছিলেন, এরকম একটা পোস্ট। তো উনি বলেছেন হ্যাক হয়েছেন। তার ডিভাইস আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরেও তার ডিভাইস 2 থেকে 3 বার চাওয়া হয়েছে, উনি এখন পর্যন্ত দেন নাই। তো নারীদের সম্বন্ধে
তাদের যে এরকম ধারণা তারা পোষণ করেন, এটা বোঝা যায় কাদের কিন্তু নিরপেক্ষ ব্যক্তিরে ভাই, আমাদের কার মাধ্যমে স্টেট দেব না। আবার পাশাপাশি আরেকটা আছে, সেটা হলো এই যে ফয়সালের কথা যেটা বললো, যে আবিদের বিষয়টা নিয়ে আমি তাহলে ফয়সালের বিষয়টাতে একটু তাইলে ওইখানে কাদেরের বিষয়টাই বলি, আমি মানে অন্য কেউ বল না। এখানে লেখছে শুরুতেই এই অমানুষটার নাম ফয়সাল, ঢাবি 18-19 সেশন, সেই জায়গা থেকে অনেক কিছু লেখে, যে এই জায়গায় যে লেখছে, এই জায়গায় হলো কি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ইয়েকে লেখছে যে বাইতুল্লাহতে ইত্তেকাফে আছি, তোমার নাম ধরে দোয়া করেছি, আল্লাহ তোমাকে আরো সম্মানিত করুক। এই সম্মানটা কোন জায়গার সম্মান এটা আমার জানা নাই। অবশ্য এই সাদিক কায়েমের বিষয়টা আজকে একজন দেখাইলো, সে সবার নামেই নাকি এরকম দোয়া করছে, কত মানুষের নাম নিয়ে যে গেছিল আমার জানা নাই। আমাদের ছাত্র দলের এক ভাইও আমাকে দেখাইলো, তার কাছে দোয়া চাইছে, আমার মোবাইল নাম্বার থাকলে হয়তো আমার কাছে দোয়া চাইতো, আমার ব্যাড লাগছে তার দোয়াটা আমি পাইলাম না। অবশ্যই দোয়াতে আমার লাভ হইতো না ক্ষতি হইতো এটা পরের বিষয়, কিন্তু দোয়াটা আমি পাইলাম না। তো এই ফয়সালের সাথে তার কানেক্টিভিটি কি লেভেলের হইতে পারে। আর সেখানে থার্ড পার্টি একজন আব্দুল কাদের, সে নিজে আমরা 24-এর গণ অভ্যুত্থানের প্রকাশ্য ভূমিকার কারণে তাকে আমরা সম্মান করি, সেরকম একজন ব্যক্তিকে এরকম দেখলাম যে ইন্টার কানেক্টেড। এবং অবাক করা বিষয় হলো এদের সবার বাড়ি চিটাগাং, মানে আমার ভাইয়ের আর আমার হলো কি ভিপি সাদেক কায়েমের, এদের সবার বাড়ি কানেক্টিভিটি গুলো কেমন যেন অদ্ভুত। সেটা কি ইন্ডিকেট করে? সেটা ইন্ডিকেট করে, শোনেন আপনি, এই জায়গায় হচ্ছে বাংলাদেশের নারীরা খুব কম কিন্তু পলিটিক্সে আসে, তাদেরকে সাইবার বুলিং করার মাধ্যমে এবং এই মিথ্যা প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়। আপনি এই জায়গায় ডিউ ইনসাইডার, ডিউ অবজারভার সহ বাকি যে পেজগুলা, পেজে একাধিক অ্যাডমিন থাকতে পারে অনেক জায়গায়। তো সেই জায়গায় হলো অ্যাডমিনশিপে আপনি ওই জায়গায় একজনের দেখলে তো আপনি এটা আদর্শ না, অনেকগুলো বিষয় হতে পারে, মাল্টি ডাইমেনশনাল। তো আব্দুল কাদেরের মতো একজন নিরপেক্ষ ব্যক্তি আমি ধরলাম, যে এখন বাকিটা আমার ভাই বলতে পারবে যে সে নিরপেক্ষ না পক্ষপাত দুষ্ট, সেটা বলতে পারবে। তো সেই জায়গায় উনি নিজে বলছেন কিন্তু এগুলা সকল কিছু সত্যিকার অর্থে প্রমাণিত, যে সকল গুপ্ত এবং গুজব সেলের প্রধান হচ্ছে এই ফয়সাল উদ্দিন, হাসানুল বান্না, আহমেদ জুবায়ের, এরা সব হইল এক একটা খেলোয়াড় এদের। আচ্ছা, এখন আপনারা রাষ্ট্র ক্ষমতায়, আপনাদের মানে মূল সংগঠন রাষ্ট্র ক্ষমতায় আছে, কি করবেন এই বিষয়ে? আপনার তো লিগ্যাল স্টেপ অবশ্যই এই জায়গায় তো আমাদের কথা বলতে হবে। আগে দেখতাম আমরা বাঁশের কেল্লা ইয়াতে আমরা সব সময় দেখতাম, তো তারা তো ঐতিহাসিকভাবে কিছু বিষয় ধরেন চালায় আসছে, আর এরা তো হচ্ছে এই রেটরিক বাদ দিয়ে কাজ কি করবেন সেটা যদি বলেন। কাজ হচ্ছে স্পেসিফিক, এদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া অবশ্যই প্রয়োজন। এটা হলো কি আমাদের যে হারমোনিটা যাতে নষ্ট না হয়, এদের কারণে আপনি যদি ধরেন তথ্য প্রমাণ সুনির্দিষ্ট থাকলে এসএম ফরহাদ বলেছেন তারা সহায়তা করবেন বা তারা আমরা সহযোগিতা করবেন। আমরা তো অবশ্যই চাই। এই জায়গায় আমার ভাই যে সবকিছু দেখালেন যে আবিদের বিষয়, কিন্তু আব্দুল কাদের বললো আবিদের বিষয়ে বললেন, কিন্তু পাশাপাশি আব্দুল কাদেরকে আবিদ ধরলাম, আমাদেরকে ছাত্রদলে ওন করে, ও ঢাকা ইউনিভার্সিটি ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, সে ওন করবে, ধারণ করবে, কিন্তু কাদেরের লাভটা কি? কাদের তো নিরপেক্ষ ব্যক্তি, সে নিজে আজকে কিন্তু সবগুলো বিষয় আজকে ক্লিয়ার করছে। তো তার বিষয়ে আমার ভাই কি বলবে আমি জানি না। এখন ভাইয়ের কাছে যদি সবাই যদি খালি কাঠের চশমা পরে থাকে, তাহলে সত্যিকার চশমা কে পরে আছে আমি ভাই জানি না। যে সবাই খালি কাঠের চশমা পরে আছে, খালি শিবিরের দোষ ধরার জন্য ব্যস্ত আছে, আর কোনো কাজ নাই। পাশাপাশি এসএম ফরহাদ কিছু তথ্যপাত্র উল্লেখ করেছেন, এবং আমরা দেখি যে শাসক দলের ছাত্র সংগঠনগুলোর ব্যাপারে এই ধরনের অভিযোগ আমরা অতীতে ছাত্রলীগের দেখেছি। এর বিপরীতে আপনার কোনো বক্তব্য আছে কিনা? এখন ছাত্রলীগের ওই জায়গা থেকে আপনি তো কখনোই, ছাত্রলীগ হচ্ছে সবচেয়ে ভালগার সংগঠন ছিল ছাত্রলীগ, ওই জায়গার সাথে আপনি কোনো কিছু তুলনা করতে পারবেন না। তারাও ভিক্টিমাইজ ছিল এজন্য। এখন আমার ভাইও তো ছাত্রলীগ করা অতীত অভিজ্ঞতা থাকতে পারে, দেখলাম শোভনের সাথে ছবি, অনেকের সাথে ছবি আছে আমার ভাইয়ের। তো এখন হলো বিষয়টা হয়ে গেছে যে এরকম দিন তো আমরা পার করতে পারি নাই। আমার ভাই হলের বাইরে কয়দিন ছিল আমি জানি না, কিন্তু আমাদের তো এত সুমধুর যাত্রা ছিল না। তো ছাত্রলীগের দ্বারা টোটালি টর্চারের শিকার হয়ে আমরা কিন্তু আপোষ করি নাই, কোনো সময় এক মুহূর্তের জন্য আপোষ করি নাই। আপনার এই গুপ্তের যে চর্চাটা, চাঁদাবাজির অভিযোগ, এখন যে চাঁদাবাজির অভিযোগ আসছে, এগুলো এখন হলো এই যে আমার এখানে জমি দখল করে ঘর নির্মাণ করেছেন জামাত নেতা, কালবেলা নিউজ, জামাত নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা। জামাত নেতা বাদ আমরা ছাত্র সংগঠন আলোচনা করছিলাম, সেখানে থাকি না, ওই জায়গায় হলো সেই অভিযোগ তো বিএনপির অনেক নেতা আছে। তো এই যে ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে চাঁদাবাজি করছে, আপনি এই জায়গায় কোন জায়গায় আপনি দেখছেন যে আমাদের বহিষ্কার করা থেকে শুরু করে, শোকজ করা থেকে শুরু করে সাংগঠনিক ব্যবস্থা, এবং কারো বিরুদ্ধে মামলাও করেছে আমাদের সংগঠন থেকে। তো সেই জায়গায় আপনি যাদেরকে এখন ধরতেছেন যে সাধারণ লোক হিসেবে, আপনি চাপাইতেছেন আমাদের উপর। এখানে যে ভাই যে জরিপটা দিল, এখন আপনি যদি গুপ্ত থাকেন এটাও তো আমাদের কাছে চাপাই দিলেন আপনি। আর সত্যিকার অর্থে এদের আইডিওলজি কি? আপনি ছাত্র দলের হিসাব বলেন, আমরা যেহেতু ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, আপনি আমাকে এটা ডিবেট করতে পারেন যে ছাত্র সংগঠনগুলোর কি হচ্ছে। এখন রাষ্ট্রীয় দায়িত্ব আমার আর আমার ভাইয়ের ফরহাদের না,
রাষ্ট্রীয় দায়িত্বের জন্য রাষ্ট্র অবশ্যই আছে, সে যে আমরা কথা বলতে পারি, ডিবেট করতে পারি, কিন্তু ছাত্র সংগঠনগুলা কিভাবে ভালো চলবে সেটার জন্য হলে আমাদের কথা বলা দরকার, আলোচনা করা দরকার, যাতে আমাদের দর্শকরা জানতে পারে যে আমাদের পরিকল্পনা কি, আমরা কিভাবে আগে। ধন্যবাদ এস এম ফরাদ। আমরা আপনি আসার আগে শুরু করেছিলাম এইভাবে যে সংসদে একটা সরকারি দল এবং বিরোধী দল মিলে একটি কমিটি গঠন করা হচ্ছে, যেটা আমরা দেখেছি এরকম ঘটনা এর আগে কোনো ঘটেনি জ্বালানি সংকট ইস্যুতে। তো যেখানে জাতীয় সংসদে আমরা হারমোনি দেখতে পাচ্ছি, ছাত্র সংগঠনগুলোর ভিতর হারমোনি কবে আসবে? তখন আসবে যখন এই যে মিথ্যাচারগুলো বন্ধ হবে, এক অপরকে স্পেস দেওয়ার জায়গাটা প্র্যাকটিস হবে। ভাই একটু আগে জানেন সেটা তো দুজনেরই দায়িত্ব। দুজনের দায়িত্ব। এই যে ভাই একটু আগে মিথ্যাচার করলেন বান্নাকে নিয়ে, আব্দুল কাদেরকে কোট করে, যাই হোক ভাই আরেকজনকে কোট করছে, আমি তো একটু আগে চ্যালেঞ্জ করলাম বান্নাকে, যদি বান্না তার আইডি থেকে পরিচয় কোনো পেজ থেকে কারো বিরুদ্ধে কোনো কিছু গুজব যদি ছড়াই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমি আপনাকে কোঅপারেট করবো, একদম ডিরেক্টলি কোঅপারেট করবো। আপনারা তো এখন যে কারো আইডিতে ঢুকতে পারেন, তো আবিদ ভাই আরেকজনের আইডিতে ফুললি ঢুকে ভিডিও করে টেলিভিশনে এসে প্রকাশ করছে না, তো হাসানের বান্নাকে নিয়ে এটা করেন, বান্না তার আইডিতে ঢুকেন আপনি নিজে, আপনার তো এখন পুলিশ পাওয়ার সব কিছু আছে, ঢুকে আমি চ্যালেঞ্জ করলাম, সে কার বিরুদ্ধে কী করছে দেখেন, সেগুলো দিয়ে প্রচার করেন, আমি আপনাকে ফুললি কোঅপারেট করবো। এই জায়গাটা একদম এটা আমার দায়িত্ব আর কি, আপনাদের কোঅপারেট করা। তারপরে ভাই আরও কয়েকটা ইনফরমেশন বললেন একটু আগে, যে হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা নেবে, এই যে ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা নেবে। আমি আজকের একটা ঘটনা বলি, কালকের ঘটনা, যে হচ্ছে ছাত্রদল নেতা খুন হয়েছে, ভাইদের খবর নাই, কারণ খুন হলে সমস্যা নেই। ছাত্রদল নেতা খুন হয়েছে, নাম হচ্ছে শাহরিয়ার হোসেন হৃদয়। খুন হয়েছে কোথায়? করেরহাট ইউনিয়ন, মিরসরাই উপজেলা। কি ইস্যু? গরু চোরা কারবারি, ওই যে সীমান্তের উপর থেকে এপার, সেখানে ট্যাক্স নেওয়া, চাঁদা নেওয়া ইস্যু নিয়ে কে খুন করছে? যুবদল নেতা খুন করছে ছাত্রদল নেতাকে। খুন করে খুব নৃশংস কায়দায় চোখ টোক উপড়ে ফেলে অবস্থা খারাপ করে খুন করছে। বেশ অনেকগুলো পত্রিকা, বর্তমানে অনেকগুলো পত্রিকা আসছে। এখন পর্যন্ত তার পার্টি কোনো ধরনের বক্তব্য দেয় নাই, কেন ঘটেছে, কি ব্যবস্থা নিচ্ছে, কোনো খবর নাই। এরকম অনেক কেস আমার কাছে, প্রায় 1500-2000 কেস আছে এরকম, রেগুলার পিটাপিটি, মারামারি, খুনাখুনি, চাঁদাবাজি শুনে কোনো ব্যবস্থা নেই। এই হচ্ছে দলের শৃঙ্খলা, যেখানে আমি ছাত্রদল নিয়ে একটু, ছাত্রদল আমার প্রিয় সংগঠন, তো 15 বছর সাথে আন্দোলন করছি, দেখতেছিলাম যে যেমন ধরেন যে এখন পর্যন্ত কমিটির যে বাজে অবস্থা, যত জায়গায় কমিটি দিচ্ছে, জাহাঙ্গীরনগর কমিটি দিচ্ছে 119 জন নিয়ে, এখানে হচ্ছে অলমোস্ট বেশিরভাগই হয় ছাত্রলীগ করে আসছে, নয় অছাত্র। শেষ পর্যন্ত কমিটি পাল্টাপাল্টি মিছিল এভাবে চলে গেছে। তারপর ডুয়েটে কমিটি দিছে, 15 নেতা ইনস্ট্যান্ট পদত্যাগ করছে অছাত্রদের নিয়ে দিয়ে। ঠিক যেসব অভিযোগ করছে, এভাবে করে অভিযোগ থেকে ছাত্র পুরোপুরি মুক্ত। ঝালকাঠি, নারায়ণগঞ্জ, কুমিল্লা, শরীয়তপুর, নোয়াখালী, বরিশাল, প্রত্যেকটা জেলায় সব জায়গায় কমিটি সেম হচ্ছে। ছাত্র শিবিরের বাইরে তো 5 বছর মিলে কমিটি দিচ্ছে, আবার হয়তো 5 বছর আরেকবার হবে। ছাত্র শিবিরের প্রত্যেকটা জানুয়ারির 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে, শুধু কমিটি শুনে যত ইস্যু, যত অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, বিপরীতে সব এইসব ইয়ে থেকে আমরা মুক্ত থাকার জন্য ধরেন অলমোস্ট 95% চেষ্টা করি। যদি 5% কোথাও টেকনিক্যাল এরর হয়, সেটা ধরাই দিবেন, আমরা ইমপ্রুভ করি। যেমন কমিটির কথাই বলি, কমিটি আমার প্রতি বছর জানুয়ারি 1 থেকে 20 তারিখের মধ্যে প্রত্যেকটা জায়গায় কমিটি হয়। আমার এখানে এই চাঁদাবাজি, ধর্ষণের কেস দেখান আমাকে, এই কেস দেখান, যদি ব্যবস্থা, মানে আপনি মানে অবাক হবেন যে একটা পার্টি, একটা ছাত্র সংগঠন কিভাবে পারফর্ম করতে পারে। মানে প্রত্যেকটা ক্যাটাগরির ক্রাইম খুব স্বতঃস্ফূর্তভাবে জড়িত, কোনো বিচার নাই। ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। সাদিক, এস এম ফরাদ এবং ডক্টর আওয়াল, দুজনের কাছে আমার একটা কমন প্রশ্ন, সেটা হচ্ছে যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি থেকে কি আমরা কখনো বেরোতে পারবো? এই প্রসঙ্গে একটু উদাহরণ দিই, নেপালেও কিন্তু আমাদের মতো গণঅভ্যুত্থান হয়েছে এবং গণঅভ্যুত্থানের শক্তি রাষ্ট্র ক্ষমতায় এসেছে। তারা দলীয় রাজনীতি বন্ধ করে অরাজনৈতিক ছাত্র সংগঠন করার বিধান করেছে এবং সেটা সেখানে শুরু হয়েছে। আমাদের এখানে যখন ডক্টর শফিকুর রহমান আল জাজিরাকে সাক্ষাৎকারে বললেন যে ছাত্র শিবিরের সরাসরি জামাত ইসলামের সংগঠন নয়, তারা তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে, এরকম ন্যারেটিভস আমরা আগে শুনতাম। কেমন যে আওয়ামী লীগ বলতো, ছাত্রলীগ যখন অপকর্ম করতো তখন বলতো ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগেরও আগে, ছাত্রলীগকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করে না, তারা আলাদা, যখনই প্রয়োজন পড়তো ছাত্রলীগকে আলাদা করে দিত। একই ঘটনা শিবিরের ক্ষেত্রে করছে সেটা বলছি না, কিন্তু জাস্ট ডক্টর শফিকুর রহমানের একটা মানে উদাহরণ বা উদ্ধৃতি দিলাম, তিনি আল জাজিরাকে ইলেকশনের আগে এরকম একটি কথা বলেছেন যে সরাসরি সংগঠন নয়। কিন্তু আমরা তো জানি যে এগুলো সহযোগী সংগঠন, ছাত্রদল, বিএনপি সহযোগী সংগঠন, ছাত্র শিবির, জামাত ইসলামের সহযোগী সংগঠন। তাহলে আপনারা কি সারা জীবন এই দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি করে যাবেন? না, আমি দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমি পছন্দ করি না, করবো না। কারণ লেজুর ভিত্তি আমার কাছে দুইটা জিনিস, একটা হচ্ছে আমার তার পিছিয়ে পিছিয়ে ঘোরা লাগবে,
পদ পাওয়ার জন্য তার পিছনে মানে ঘুরে ঘুরে মিশে দিতে হবে অমুক ভাই তমুক ভাই, তো আমরা তোমার এই মুহূর্তে দলীয় রাজনীতি চলছে না, মানে ছাত্র সংগঠনগুলো তার প্যারেন্টস অর্গানাইজেশনের নিয়ন্ত্রণে চলছে না। না আমি করি না, করব না। ছাত্র শিবিরের জায়গাটা বলি, এটা ট্রু যে ছাত্রদল কিংবা ছাত্রলীগের কমিটি কে হবে এটা তারেক রহমান কিংবা শেখ হাসিনার একটা কি আছে, মানে তারাই সিগনেচার দিয়ে তারাই অ্যাপ্রুভ করে। বহিষ্কৃত কে হবে এটা ওবায়দুল কাদের কিংবা রুহুল কবির রিজভী বলে। হ্যাঁ, এটা ট্রু, তারা বহিষ্কারের জন্য তাদেরকে মেনটেন করা, তাদের পিছনে যাওয়া লাগে, কমিটি সব কিছুই সুপিরিয়র। আর চট্টগ্রাম মহানগরের ছাত্র দলের কমিটি কে হবে এটা ডিফাইন করার জন্য তার শাহাদাত সহ তাদের যারা মহানগরের নেতা তাদের একটা প্রভাব আছে। ছাত্র শিবির যে ইউনিটি কমিটি হোক না কেন সবসময় এটা ডিসাইড করে তার অধীনস্থ সাথী কিংবা সদস্যরা, তার অধীনস্থ ম্যান পাওয়াররা। ওখানে আপনি প্রোগ্রামে যাবেন এজ এ জার্নালিস্ট, প্রতি বছর জার্নালিস্ট যে প্রোগ্রামগুলো হয় তারা ভোটিং একদম ভোট দিয়ে তাদের সভাপতিকে নির্বাচিত করবে, যার যার জায়গায় থানা শাখায় মহানগর শাখায় সদস্যরা সাথীরা। এবং ছাত্র শিবিরের সভাপতিরা সাধারণ সভাপতিরা শিশু নেতৃত্ব শেষ পর্যন্ত ঠাঁই পাচ্ছে তো জামায়াত ইসলামী। তাহলে মিলটা কোথায়? আমি সেটা বলতেছি, মিলটা হচ্ছে আমাদের আদর্শের জায়গায় বহু সংগঠনের সাথে বহু জায়গায় মিল আছে, কমন জায়গা। যেমন ধরেন এনটি আওয়ামী লীগ রুলে বিএনপির সাথে আমাদের মিলেছিল, খালেদা জিয়ার প্রোগ্রামে জীবন দিয়ে দিয়েছি। আবার ইসলাম প্রতিষ্ঠার যে কমিটমেন্টের জায়গা, যে চিন্তা, সে জায়গায় আমাদের সাথে আমার ফুললি মিল আছে। তার মানে আমার মানে হয়তো একটা দুইটা এজেন্ডা বিএনপির সাথে কোথাও মিলে কোঅপারেট করি, আবার অনেক বেশি এজেন্ডায় প্রায় হয়তো মোর দেন 90% বলতে পারেন, 80% বলতে পারেন, পার্সেন্টেজ আমি করি নাই, সাপোজ বলতেছে আর কি। অনেক দিক থেকে আমাদের সাথে আমার এলাই থাকবে, অনেক জায়গায় আমি কোঅপারেট করবো, যেখানে আমার দ্বিমত থাকবে আমি বিরোধিতা করবো। এটা হচ্ছে আমার জায়গা। তবে আমার পার্টি তিনি কন্ট্রোল করবেন না, আমার এজেন্ডা তিনি সেট করে দেবেন না, আমি আমার এজেন্ডা সেট করবো। তবে আমার তার কোঅপারেশন থাকবে কমন গোলে, কমন জায়গায়। আমি তাকে অন করবো, সে আমাকে অন করবে, ভাই আমাকে অন করবে, আমি যখন ইন্টারফেসে রুল প্লে করছি আমি তাকে অন করবো। এটা হচ্ছে কমন জায়গা। আর ওইখানে কমন জায়গা বেশি, অনেক বেশি, যে জায়গায় আপনি অলওয়েজ রেসপন্স এবং কোঅপারেশনটা এটা পাবেন। আর অন্যদের লেজুর ভিত্তিটা এটা কখনো ফিরবে, মানে এখান থেকে ব্যাক করবে আমি জানি না। তবে লেজুর ভিত্তি ফিরলেই, লেজুর ভিত্তি থেকে সরে আসলেই ভাই পলিটিক্স কিংবা ভ্যানগার্ড বাহিনী বানানোর জায়গাটা থাকবে না অন্যদের এখান থেকে। ধন্যবাদ এস এম ফরহাদ। ডক্টর আওয়াল, এই যে দলীয় রাজনীতি বা দলীয় মানে লেজুর ভিত্তি, এটা থেকে আমরা কি বেরোতে পারবো না, এভাবেই রাজনীতি চলবে? আমি আমার ভাইয়ের আগে দুইটা প্রশ্নের আগে উত্তর দেই। সেটা হলো, ভাই আমার সময় কিন্তু খুব কম। কমিটিগুলো নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডুয়েটের কমিটি নিয়ে বললো, কিন্তু আমি তো পড়ার কিছু পাচ্ছি না, কারণ ব্ল্যাঙ্ক, কারণ আমি জানি না যে কে নেতা না কি, আমি কি পড়বো, কি সার্চ দেবো আমি জানি না। যে আমি যদি দেই জাহাঙ্গীরনগর বিষয়ের ছাত্র শিবির, হয়তো এখন আমি কমিটি পাইতে পারি, কিন্তু আমি জানি না যে 24-এর গণ অভ্যুত্থান আগে ওখানে নেতা কারা ছিল বা কোনো কিছু ছিল কিনা। হয়তোবা তারা টুকটাক প্রকাশ করে, হয়তোবা সেগুলো আমরা জানতে পারি, তাহলে আমাদের দুর্ভাগ্য যে আমরা এগুলো জানতে পারি না। আর আমার ভাই বললো যে ওই যে ধর্ষণের সবচেয়ে বড় গণধর্ষণের হুমকি আসছিল আমাদের সময় 3রা ডিসেম্বর 2025-এ নিউজ করছে যে আমার ভাইয়ের যে যখন জিএস ইলেকশন করে তখন তার রিট আপিল করছিল একজন মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক বিএম ফাহমিদা আলম। তাকে গণধর্ষণের হুমকি দেওয়া হলো ঢাবি সমাজবিজ্ঞানের 2011 এর শিক্ষার্থী আলী হোসেন। তার বিরুদ্ধে মামলা করছি আমরা। আমার এখন হইলো এই আলী হোসেন কই আছে আমরা জানি না, কিন্তু গণধর্ষণের হুমকি সে যে একতরফা চালায় দিল সবকিছু, যেগুলো তো আসলে বড় সংগঠন হইলে। এজন্যই আমার দেখা রাজনীতির 50 বছরে ওইখানে একটা বইয়ের একটা ছিল, খুব বড় কোটেশন ছিল আবুল মনসুর আহমেদের, যে মানুষজন কেওড়া গাছে ঢিল মারে না, সবাই আম গাছে ঢিল মারে, কারণ আম হচ্ছে ফলজ বৃক্ষ। তো ছাত্র দল হচ্ছে ফলজ বৃক্ষ, আর ছাত্র শিবিরে তো ফল ধরে না, এজন্য হচ্ছে ওই মানুষজনের কি কোথায় ঢিল মারবে, তার তো আর কোনো কিছু নাই। কারণ আমাদের ফলজ বৃক্ষ দেখে আমাদের ঢিল মারে। বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের ব্যবস্থা করছে আমি এস এম ফরহাদ, এবং তাকে ব্যবস্থা করা হয়েছে। এখন আমি জানি না যে আসলে কি অবস্থা আছে, কারণ ফুলের মালা দিয়েও বরণ করে নাই। আর জাহাঙ্গীরনগরের জাকসুরিতে আছে শিবির, উনি কমিটি পান। আর আমরা কখনোই হচ্ছে কি যে আপনি যে বলেন যে লেজুর ভিত্তিক, আমার ভাইয়েরা হচ্ছে তারা ঠিকই সবকিছুই পালন করতেছে। জামাত ইসলামী কোনো যে একটা প্রোগ্রাম, তারা যদি কোনো জায়গায় গেলে জনদুর্ভোগ হইতে পারে, কোনোদিন শিবির বলতে পারবে না যে সে জনদুর্ভোগের কারণে জামাতের প্রোগ্রাম ছেড়ে চলে যেতে পারবে, কোনোদিন বলতে পারবে না, কারণ এই নাই। তো একটা মানুষ হচ্ছে প্রকাশ্য রাজনীতি আমরা করি বলে ছাত্রদল সত্যিকার অর্থে আমরা সহযোগী সংগঠন, আর ভাইরা হলো গুপ্তভাবে হলো সহযোগী সংগঠন, ঠিকই যে আমাদের পারপাস সার্ভ করে। ধন্যবাদ ডক্টর আওয়াল এবং ডক্টর আওয়াল এবং এস এম ফরহাদ, আপনাদের দুজনকে আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। আজ আমরা এখানেই শেষ করছি দর্শক, আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে। শুভরাত্রি, ভালো থাকবেন।